একজন নামকরা সিআইডি অফিসার ঝাড়খণ্ডের একটা রেলওয়ে প্ল্যাটফর্মে ভিখারির বেশে থাকতো। কারণ ইদানিং এইসব অঞ্চলে নারী পাচারের অনেক ঘটনা শোনা যাচ্ছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তারা নিয়ে যাচ্ছে ভুলিয়ে ভালিয়ে এবং তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে, আর তারা সেখান থেকে বেরোতে পারছে না। বিভিন্ন পুলিশ অফিসার এই নিয়ে অনেক তদন্ত শুরু করেছে, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা পাচ্ছে না, আর কোনোভাবেই সেই আসল কালপ্রিটদের ধরতে পারছে না। তাই উপরপক্ষ থেকে এবার এই নামকরা সিআইডি অফিসারকে এই কাজে যুক্ত করা হয় এবং তার উপরে কড়া নির্দেশ দেওয়া হয় যেন 1 মাসের মধ্যেই সমস্ত মেয়েকে সে খুঁজে বের করে আনে। কারণ তার প্রতি এই পুরো প্রশাসনিক দপ্তরের একটা আলাদা ভরসা আছে, কারণ তার এইসব ব্যাপারে প্রচুর নামডাক। কিন্তু শেষ পর্যন্ত সে যেভাবে এই ঘটনাটিকে ঘুরিয়ে দিয়েছিল আর আসল কালপ্রিটদের ধরতে পেরেছিল, সেটা শুনলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, আজকে আপনাদের এই ঘটনাটি শোনাবো এবং ঘটনাটি শেষ পর্যন্ত না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আজকের এই গল্প সিআইডি এর নামকরা অফিসার রাজেন্দ্র নারায়ণকে দায়িত্ব দেওয়া হয় নারী গণপাচারকারীদের ধরার জন্য। ইদানিং এই ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রাম থেকে প্রত্যেক মেয়ে এক এক করে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং তাদের আর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। শোনা গেছে যারা এইভাবে হারিয়ে যাচ্ছে কিংবা নিখোঁজ হয়ে যাচ্ছে তারা ফেসবুকে কারো না কারোর প্রেমের জালের ফাঁদে পড়ছে। আসলে এই জেনারেশনের এই বয়সটাই এমন, বাচ্চা বাচ্চা মেয়েদের বয়স, বড় জোর কত হবে, এই 15-16 বছর বয়স। তারা ফেসবুক খুলছে, ফেসবুকে নতুন অ্যাকাউন্ট বানাচ্ছে আর সেখানে নতুন নতুন ছেলেদের সাথে কথা বলছে। এরকমও নাকি শোনা যাচ্ছে যে নতুন নতুন ছেলেদের সাথে কথা বলে তারা প্রেমের জালে পড়ে যাচ্ছে এবং সেই ছেলেরাই তাদের ভুলিয়ে ভালিয়ে মিথ্যে আশ্বাস দিয়ে এটা তাদের বোঝাচ্ছে যে তারা দেখতে খুব সুন্দর আর তারা অ্যাক্ট্রেস হওয়ার যোগ্যতা রাখে। সেই জন্য এইসব ছেলেরা তাদের বোঝায় তারা অতি সুন্দরী, তাই তাদের মুম্বাই যাওয়া দরকার এবং মুম্বাইতে গেলে সেখানে তারা অনেক বড় হিরোইন হতে পারবে। আর এইখানে কিন্তু যারা সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাদেরই কিন্তু আসলে টার্গেট করা হচ্ছে। আর এইসব সূত্র পাওয়া গেছে সেই সব মেয়ের ফেসবুক হ্যাক করে, কিন্তু এই ছেলেদের প্রোফাইল হ্যাক করতে গেলে দেখা যাচ্ছে তাদের আইপি অ্যাড্রেসগুলো কোনো নর্মাল সাইবার ক্যাফে থেকে, এবং সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখা যাচ্ছে সেখানে তারা ছদ্মবেশে প্রবেশ করত, তাই তাদের চিনতে কোনো মতেই পারা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, ঝাড়খণ্ডের এই বড় রেলওয়ে প্ল্যাটফর্ম, সেখান থেকে তাদের পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সিআইডি অফিসার রাজেন্দ্র নারায়ণ এই রেলওয়ে প্ল্যাটফর্মে ভিখারি হয়ে এসে কয়দিন হয়েছে থাকতেছে। সে চারদিক লক্ষ্য করছে যে কোথাও কোনো উল্টাপাল্টা কিছু চোখে পড়ছে কিনা। একদিন হঠাৎ করে রাজেন্দ্র স্যার দেখতে পেলেন একটা মেয়ে, তার হাতে একটা বড় ব্যাগ। ছেলেটার হাতেও একটা বড় ব্যাগ রয়েছে, ছেলেটার মুখে কাপড় দিয়ে ঢাকা, কিন্তু মেয়েটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং মেয়েটা রীতিমতো কাঁদছে। কিন্তু মেয়েটা এমন করছে না যে ছেলেটার সাথে যেতে রাজি নয়। ছেলেটার হাত ধরে যাচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা কাঁদছে। সেই সময় রাজেন্দ্র স্যারের মনে একটু সন্দেহ হওয়াতে রাজেন্দ্র স্যার ভাবেন হয়তো এটাই হতে পারে সেই নারী পাচারকারী, এই মেয়েটাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তখন রাজেন্দ্র স্যার তাদের কাছে গিয়ে বললেন, বাবা আমাকে দুটো ভিক্ষে দেবেন। তখন ওই ছেলেটা হিন্দিতে কথাগুলো বলছিল যে আপনি এখান থেকে চলে যান, কোনো ভিক্ষা দিতে পারবো না। তখন রাজেন্দ্র স্যার ওই মেয়েটিকে বলছিল যে মা তুমি এভাবে কাঁদছো কেন, মা তোমার কি হয়েছে। মেয়েটা বলতেই যাচ্ছিল সে বাড়ি ছেড়ে চলে এসছে, কিন্তু তৎক্ষণাৎ রাজেন্দ্র স্যার দেখতে পেলেন যে মেয়েটার হাতটা চেপে ধরেছে ওই পাশের ছেলেটি।
তাই মেয়েটি বলল, না না, আসলে মা বাবার বাড়িতে ছিলাম তো তাই কষ্ট হচ্ছে, এখন বাড়ি চলে যাচ্ছি। কিন্তু রাজেন্দ্র স্যার দেখলেন মেয়েটার হাতে বা কপালে কোনো বিবাহের চিহ্ন নেই। সেই জিনিসটাই হয়তো ওই ছেলেটা লক্ষ্য করেছিল। তাই ছেলেটা তৎক্ষণাৎ বলল, আফসানা, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, আমাদের ট্রেনে উঠতে হবে। সেই সময় রাজেন্দ্র স্যার ভাবলেন, ও আচ্ছা আচ্ছা, মুসলিম, এর জন্যই হয়তো হাতে তেমন কোনো বিবাহের চিহ্ন দেখতে পাচ্ছি না। মোটামুটি কটা চুড়ি রয়েছে, তাই আর কিছু বলেনি। তাহলে হয়তো এরা স্বামী স্ত্রী হবে। আর হয়তো এরা ঠিকই বলেছে। তাই রাজেন্দ্র স্যার সেখান থেকে চলে আসে এবং তখন তিনি পেছনে একবার ঘুরেছিলেন এবং দেখতে পেলেন যে একটা বড় স্যুট বুট পরা একটা লোক তাদের নিয়ে একটা ট্রেনের ভিতর উঠে গেলেন। কিন্তু রাজেন্দ্র স্যার আর কোনো সন্দেহ তখন করেননি। ভেবেছিলেন হয়তো কোনো চেনা জানা হবে, কিন্তু তারপরে যা ঘটেছিল তার জন্য রাজেন্দ্র নারায়ণ স্যার মোটেই প্রস্তুত ছিলেন না। ট্রেনটা চলে যাবার পরে তার মাত্র 5 মিনিট পরেই রাজেন্দ্র স্যারের কাছে ফোন এসেছিল যে একটি মেয়ে একটু আগেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। এবং রাজেন্দ্র স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেয়েটার ছবি পাঠানো হয়। ছবিটি দেখে রাজেন্দ্র স্যারের চোখ চড়ক গাছ। তিনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। তিনি বারবার নিজেকে দোষারোপ করছে যে হাতের সামনে আসামি ছিল, আমার হাতের সামনেই মেয়েটি ছিল, কিন্তু আমি তাকে কোনো মতেই বাঁচাতে পারলাম না। তিনি এইবার আরো কঠোর হয়ে গেলেন এবং তিনি নিজেকে বুঝালেন আমাকে আরো সতর্ক থাকতে হবে, তা না হলে আমি কালপ্রিটদের ধরতে পারবো না। তিনি তখন ওই স্যুট বুট পরা লোকটিকে মনে মনে আঁকছিলেন যে তাকে কেমন দেখতে। আর তৎক্ষণাৎ মনে পড়ে গেল যে এই স্যুট বুট পরা লোকটাকে তিনি আগেও বহুবার এই প্ল্যাটফর্মে দেখেছেন। তার মানে এই স্যুট বুট পরা লোকটি হচ্ছে আসল কালপ্রিটদের মধ্যে একজন। কিন্তু এরপরে যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে আসে, সেই ছেলেটাকে ধরলে হয়তো আমি আসল জায়গায় পৌঁছতে পারবো না, কারণ ছেলেটা আমার কাছে কোনো কিছু স্বীকার নাই করতে পারে, কারণ সেও হয়তো জানে না যে আসল কালপ্রিটটি কে। কারণ ওই হয়তো ওই মেয়েটাকে অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করে দিয়ে চলে আসে। এইবার ওই সিআইডি স্যারের মাথায় একটা বুদ্ধি আঁটলেন যে এদের আমাকে ধরতে গেলে আমাকে এদের মতোই হতে হবে। সিআইডি স্যার তার নামকরা অ্যাসিস্ট্যান্ট মীনাক্ষী যাদবকে সেখানে ডেকে পাঠান এবং তাকে বলা হয় যে তার কি কি করতে হবে। শুরু হয়ে গেল সিআইডি স্যার রাজেন্দ্র নারায়ণ স্যারের পরিকল্পনা এবং তিনি ওই ভিখারির বেশে বসে সমস্ত কিছু লক্ষ্য করতে লাগলেন। তিনি দেখতে পেলেন ওই ভদ্রলোক, স্যুটবুট পরা ভদ্রলোক আজকেও এই প্ল্যাটফর্মে পায়চারি করছে। তার মানে নিশ্চয়ই আজকেও কোনো মেয়ে এখান থেকে পাচার হবে। তিনি তৎক্ষণাৎ মীনাক্ষীকে ডেকে নিলেন। মীনাক্ষীকে দেখতে অত্যাধিক সুন্দর এবং তার চেহারাটা তার বয়সের তুলনায় অনেকটাই ছোট বলে মনে হয়। তার বয়স এখন 27, কিন্তু তাকে দেখলে মনে হয় তার বয়স 20 হবে। এভাবেই মেনটেন করছে মীনাক্ষী নিজেকে। মীনাক্ষীকে তো আগেই সব পরিকল্পনা বলে রাখা হয়েছিল যে সে কি কি করবে। এমন সময় মীনাক্ষী ওই প্ল্যাটফর্মে প্রবেশ হয়, কিন্তু প্ল্যাটফর্মে এসে মীনাক্ষীর সাথে রাজেন্দ্র নারায়ণ স্যারের কোনো কথাই বলেননি। রাজেন্দ্র নারায়ণ স্যার ওখানে বসে বসে দেখতে লাগলেন মীনাক্ষী একটা ছেঁড়া জামা এবং চুলগুলো একটু উস্কো খুস্কো এই অবস্থায় প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। এবং সেই সময় মীনাক্ষী ওই স্যুট বুট পরা লোকটার কাছে গিয়ে বলছে, স্যার, আমাকে দুটো পয়সা দেবেন স্যার, আসলে আমাদের তো ঠিক মতো পয়সা কড়ি নেই, আমরা ঠিক মতো খেতে পাই না, তাই এরকম ভিক্ষা করে খেতে হয়। ওই স্যুটবুট পরা লোকটি মীনাক্ষীর দিকে তাকিয়েই রয়েছে, কোনো কথার উত্তর দিতে পারছে না সে। হয়তো মনে মনে ভাবছে যে এত সুন্দরী একটা মেয়ে সে কি করে ভিখারিনী হতে পারে। তখন তাকে জিজ্ঞেস করে ওই স্যুটবুট পরা লোকটি যে তোমার বাড়ি কোথায়। মীনাক্ষী বলে, আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর, আমি এই প্ল্যাটফর্মে ভিক্ষে করে বেড়াই,
আমার মা বাবাও ভিক্ষে করে, কিন্তু অন্য প্ল্যাটফর্মে করে, তাহলে আমাদের কয়টা টাকা হয় আর আমরা ভালোভাবে চলতে পারি। তখন মীনাক্ষীকে যা বলল এই ভদ্রলোক, তা শুনে মীনাক্ষী চমকে উঠল। তখন ওই স্যুট বুট পরা লোকটি মীনাক্ষীকে বলল যে, তুমি তো দেখতে ভালোই সুন্দরী, আমি তোমাকে একটা কাজ দেব, তুমি সেই কাজটা কি করতে পারবে? যদি করতে পারো তাহলে তোমাকে আমি মাসে 50,000 টাকা দেব। মীনাক্ষী সেটা শুনে পুরো হতবাক হয়ে গেল। আমাকে কি কাজ দেবে এই ভদ্রলোক, যে কারণে আমাকে মাসে 50,000 টাকা দেবে? মীনাক্ষীকে বলল, তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। যদি করতে পারো তাহলে তুমি এরকম মাইনে পাবে। মীনাক্ষী একটু ভেবে তখন বলল, হ্যাঁ আমি রাজি, কারণ মীনাক্ষী তো এই সুযোগেরই সন্ধানে ছিল যে মীনাক্ষী যাতে এই আস্তানায় যেতে পারে যেখানে ওই মেয়েদের আটকে রাখা হয়েছে। এবং তৎক্ষণাৎই রাজেন্দ্র নারায়ণ স্যার দেখতে পান যে নতুন একটা ছেলে আর একটা নতুন মেয়েকে নিয়ে এই প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। কিন্তু রাজেন্দ্র নারায়ণ স্যার আর কোনো কিছুই বলতে চায়নি, কারণ যদি সে এখন কিছু বলতো তাহলে হয়তো পুরোপুরি দলটাকে সে ধরতে পারতো না, শুধুমাত্র মেয়েটাকেই বাঁচাতে পারতো। কারণ তার মীনাক্ষীর প্রতি ভরসা আছে যে মীনাক্ষী যে করেই হোক সমস্ত মেয়েদের রক্ষা করবে এবং আমাদের সবাইকে খবরটা দেবে এবং আমরা সেখানে গিয়ে সবাইকে উদ্ধার করতে পারবো। এবং তার আগেই রাজেন্দ্র নারায়ণ স্যার মীনাক্ষীর দাঁতের মধ্যে একটা চিপ লাগিয়ে দিয়েছিলেন যে মীনাক্ষী কোথায় কোথায় যাচ্ছে সেটা যেন রাজেন্দ্র নারায়ণ স্যার এবং তাদের পুরো ডিপার্টমেন্ট দেখতে পারে, কারণ সে জানতো যে এরপরে নিশ্চয়ই কোনোভাবে ওকে পুরো চেক করা হবে, তারপরে হয়তো ওকে ভিতরে ঢুকানো হবে, কারণ ওরাও তো কাউকে বিশ্বাস করে না। কিন্তু এই পর্যন্ত যে কথাবার্তা ওদের মধ্যে হচ্ছিল সেগুলো কিন্তু সবই রাজেন্দ্র নারায়ণ স্যার শুনতে পাচ্ছিল। কারণ সেই সময় মীনাক্ষীর জামার ভিতরে একটা অডিও রেকর্ডার লাগানো ছিল, যার দরুন রাজেন্দ্র নারায়ণ স্যার সহ আরো অনেকেই যারা এই কাজে যুক্ত আছেন তারা সবাই শুনতে পাচ্ছিল। এবং হালকা করে জাস্ট একবার তাকিয়েছিল মীনাক্ষী রাজেন্দ্র নারায়ণ স্যারের দিকে। রাজেন্দ্র নারায়ণ স্যার একবার চোখের পলক ফেলে বুঝিয়ে দিয়েছিল মীনাক্ষীকে যে সে রাজি, যাতে করে মীনাক্ষী তাদের সাথে চলে যায়। ট্রেন আসলো, মীনাক্ষীকে নিয়ে ওই ভদ্রলোক উঠে পড়লেন। সাথে ছিল আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে। মীনাক্ষীকেও পরিচয় করিয়ে দেওয়া হয় যে এই মেয়েটাও তারই মতো একটা মেয়ে যাকে এইরকম পরিমাণে টাকা দেওয়া হবে। মীনাক্ষী মেয়েটার সাথে আলাপ জমিয়ে দেয়, এমন ভাবে কথা বলে যেন মীনাক্ষী অতি সাধারণ একটা মেয়ে এবং অতি সরল সিধা একটা মেয়ে। এইভাবে তারা পৌঁছে যায় মুম্বাইতে। মুম্বাইয়ের মেইন রোডে আসার পর সেখানে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল, তার মধ্যে ওরা সকলে উঠে পড়লো এবং ওদের নিয়ে গেল একটা যৌনপল্লীতে, যেখানে মীনাক্ষী সহ ওই মেয়েটিকেও ভেতরে ঢুকানো হলো। এবং মীনাক্ষীকে দেখে ওইখানের যে বড় মালকিন ছিলেন যার নাম গাঙ্গুরানী, তিনি দেখে ওই স্যুটবুট পরা লোকটিকে বললেন, এত সুন্দর মেয়ে তুমি কোথায় পেলে? এত সুন্দর মেয়ে এনে দিয়েছো, তার জন্য তোমাকে আরো এক্সট্রা বকশিশ দেবো আমি। তখন একটা 1,00,000 টাকার মতো ব্যান্ডেল লোকটার মুখে ছুঁড়ে মেরেছিলেন গাঙ্গুরানী। এখানে ঢোকার আগেই কিন্তু মীনাক্ষী তার যে অডিও রেকর্ডারটা ছিল ওটা কিন্তু ওই মাইকটা কিন্তু ফেলে দিয়েছিল, কারণ সে জানে এখানে ঢোকার পর তাকে চেক করা হবে। তার আগ পর্যন্ত সমস্ত কিছু শুনতে পেরেছিল রাজেন্দ্র স্যার সহ আরো অনেকে, এবং তারা সবাই আর এক মুহূর্ত ওয়েট করেননি। মীনাক্ষীর ওখানে পৌঁছানোর পরেই তারা ওখানে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লো। ওখানে ঢোকার পরে প্রথম মীনাক্ষীকে ভালোভাবে চেক করা হলো, সাথে সাথে মেয়েটাকেও, কিন্তু যেহেতু মীনাক্ষীর কাছে তেমন কিছুই নেই তাই কিছুই ধরা পড়লো না, আর ওই মেয়েটার কাছেও তো তেমন কিছুই ছিল না।
মেয়েটা তো হাউ হাউ করে ততক্ষণে কেঁদে ফেলছে, কারণ মেয়েটা ততক্ষণে বুঝে গেছে যে ছেলেটা তাকে ধোঁকা দিয়ে কোথায় এনে বিক্রি করে দিয়েছে। মেয়েটা করুণ চোখে তাকিয়ে রয়েছে সেই ছেলেটার দিকে যে তার সাথে এমন ভাবে বিশ্বাসঘাতকতা করলো। মীনাক্ষীর দেখে খুব কষ্ট হচ্ছিল। মীনাক্ষীও তার ফেক কান্না আরম্ভ করে দিল। সেও কাঁদতে আরম্ভ করলো। আর যদি সে না কাঁদে তাহলে তার প্রতি সন্দেহ জাগবে। তারা যখন কাঁদছিল তাদের দুইজনকে ধরে ধরে টানতে টানতে একটা রুমের মধ্যে ফেলে দিয়ে আসলো, এবং সেখানে অসংখ্য মেয়ে রয়েছে, তারা সবাই সেখানে কাঁদছে। প্রায় সেখানে 60 থেকে 65 জনের মতো মেয়ে রয়েছে। সেই ঘরে অনেক বড় হল ঘর। সেটা সবাই যখন দেখছে যে আরো দুটো মেয়ে তাদের সাথে যুক্ত হয়েছে, তারা আবার হাউ হাউ করে কেঁদে ফেলছে, কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না। এদিকে মীনাক্ষী চারপাশে খেয়াল করছে যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। তখন দেখলো হ্যাঁ, ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই মীনাক্ষী তখন আর কাউকে কিছু জানালো না। একটু পরেই মীনাক্ষীকে ডাকতে আসলো একটা মেয়ে। তাকে ডেকে নিয়ে গাঙ্গুরানির সামনে দাঁড় করালো। গাঙ্গুরানি তাকে বলল, আজকে একটা কাস্টমার আসবে এবং তুই হবি তাদের প্রথম খাবার। এত সুন্দর মেয়ে তুই, তোকে যদি দিতে পারি রে তাহলে আজকে আমি মালামাল হয়ে যাব পুরো। তখন একটু মীনাক্ষী ভয় পেয়ে গিয়েছিল, কারণ নিজের সম্মান সব মেয়েরই আগে থাকে। সে তখন ভেবেছিল যদি এখন রাজেন্দ্র স্যার এবং আরো অফিসার না এসে পৌঁছায় তাহলে তার আজকে মানহানি আর ইজ্জত চলে যাবে। কিন্তু সে ওই মেয়েগুলোকে বাঁচাতে তৎপর, কারণ সে দেশের জন্য বলিদান প্রদত্ত। সে দেশের জন্য প্রত্যেকটা মেয়ের জন্য সবকিছু করতে পারে, কিন্তু তার যে কাঁদতেই হবে। না কাঁদলে তার প্রতি যে একটা সন্দেহ জন্ম নেবে ওদের মনে। সেই সময় একটা মেয়ে গিয়ে মীনাক্ষীকে চুলের মুঠি ধরে টানতে টানতে একটা ঘরে নিয়ে যায়। সেই ঘরে গিয়ে মীনাক্ষীকে সাজানো হয়, তারপর একটা ঘরে প্রবেশ করানো হয়। একটু পরে একটা বয়স্ক লোক সেই ঘরে প্রবেশ করে। মীনাক্ষী থরথর করে কাঁপছে, কিন্তু মীনাক্ষী কিছু বলতে পারছে না, কারণ মীনাক্ষীর কাছে তখন না ছিল কোনো বন্দুক, না ছিল কোনো অস্ত্র। কি করে সে লোকটাকে আটকাবে? কারণ সে যতই ক্যারাটে জানুক না কেন, এখনই ক্যারাটে দেখানোর এখানে সময় নয়, তাহলে সবকিছু ধরা পড়ে যাবে। ওই লোকটি তার দিকে এগোতে আরম্ভ করলো। মীনাক্ষী দুপা পেছোতে আরম্ভ করলো। যখন ওই লোকটি পুরো মীনাক্ষীর উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তার বলাৎকার করতে আরম্ভ করেছে, সেই সময় বাইরে হট্টগোল বেঁধে গেল। বাইরে প্রচুর শোরগোল বেঁধে গেল। এইদিকে ওই শোরগোলের আওয়াজ শুনে ওই লম্পট লোকটি সেখান থেকে বাইরে বেরিয়ে এসছে, এবং মীনাক্ষীও বাইরে বেরিয়ে এসে দেখে প্রচুর পুলিশ অফিসার এবং প্রচুর সিআইডি অফিসার সেখানে এসে যুক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে গাঙ্গুরানিকে ধরা হলো। গাঙ্গুরানি তো ভয়ে থর থর করে কাঁপছে। আর অনেক পুলিশ অফিসারই রানীর সাথে যুক্ত ছিল, কিন্তু সব পুলিশ তো সমান হয় না। কিছু কিছু সামান্য পুলিশ ঘুষখোর থাকে, এবং তাদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম হয়। তাই এখানে আসার আগে ওখানকার পুলিশ অফিসারদের কোনো খবর দেওয়া হয়নি, কারণ সোর্সের মধ্যে ভূত লুকিয়ে থাকে। যদি কোনো অসৎ পুলিশ অফিসারের কানে এটা যায় তাহলে গাঙ্গুরানির কাছে সব খবর চলে যাবে, আর গাঙ্গুরানি এখান থেকে পালিয়ে যাবে মেয়েদেরকে নিয়ে। এখানে আসার পরে ওই স্থানীয় পুলিশদের খবর দেওয়া হয়। গাঙ্গুরানিকে আটক করা হয় এবং উপরে সেই বড় হলঘর থেকে প্রত্যেকটা মেয়েকে উদ্ধার করা হয়। তারপরে সবাই হাততালি দিয়ে উঠে রাজেন্দ্র নারায়ণ স্যারের প্রতি, এবং বিশেষ করে মীনাক্ষী যাদবের প্রতি। কারণ মীনাক্ষী যাদব এত বড় আত্মবলিদান না দিলে আজকে হয়তো এত মেয়েকে তারা খুঁজে পেত না। এই নিখোঁজ হওয়া মেয়েগুলোকে তাদের বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারতো না। তাই যাদবের প্রতি আমাদেরও স্যালুট।
এই মীনাক্ষী যাদবের মতোই পুলিশ অফিসার, সিআইডি অফিসার আমাদের দরকার এই ভারতবর্ষে। তাহলে হয়তো অনেক বেআইনি কাজকর্ম বন্ধ হয়ে যাবে। এখনো কিন্তু ভারতবর্ষে অনেক নারী পাচার কাণ্ড ঘটে যাচ্ছে, সেগুলো বন্ধ হওয়া দরকার। এটা তো নিছক গল্প ছিল, কিন্তু গল্পের মাধ্যমে তো অনেক কিছু শেখা যায়। তাই সবার উদ্দেশ্যেই বলছি, ফেসবুকে সবার সাথে কথা বলো ঠিক আছে, কিন্তু কাউকে বিশ্বাস করো না বন্ধুরা। এরকম তো নানা ঘটনা ঘটে চলেছে ফেসবুক এবং নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক মানুষ এরকম ফাঁদে পড়ছে। তাই ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, কাউকে বিশ্বাস করো না এই সোশ্যাল মিডিয়াতে। তো এই ছিল আজকে আমার এই গল্প। আপনাদের এই শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবেন, কারণ আপনাদের মতামত আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো এরকম কোনো শিক্ষণীয় ঘটনা নিয়ে। ধন্যবাদ।